আসসালামু আলাইকুম। তানজিদ তামিমের স্ট্রাগল নিয়ে কথা বলবো, পারভেজ ইমনের ক্যামিও নিয়ে কথা বলবো, শামীম পাটোয়ারির শেষের দিকের ফিনিশিং নিয়ে কথা বলবো। তবে তার আগে একটা চমৎকার অ্যাডজাস্টমেন্টের গল্প বলে শুরু করতে চাই এবং সেই অ্যাডজাস্টমেন্টটা করেছেন তাওহিদ হৃদয়। খেয়াল করে দেখবেন আজকের এই ইনিংসটা তাওহিদ যখন ব্যাটিং করছিলেন তিনি ক্রিজের অনেক ডিপে গিয়ে ব্যাটিং করছিলেন। অর্থাৎ ক্রিজের পুরোপুরি ডেপথটাকে ব্যবহার করে ব্যাটিং করছিলেন। আজকের দিনের উইকেটের নেচার অনুযায়ী তাওহিদ এই অ্যাডজাস্টমেন্টটা খুব ভালো মতো করেছেন, যেটা তাকে অন্য ব্যাটারদের চাইতে আলাদা করেছে। শামীমের ক্ষেত্রে একটা বিষয় বলবো যে তাওহিদের মতো তিনিও কিন্তু ক্রিজের ডেপথটাকে ব্যবহার করে ব্যাটিং করছিলেন। সো আজকের দিনের জন্য এটা একটা কমপ্লিট স্ট্র্যাটেজি ছিল। বাংলাদেশের যে সমস্ত ব্যাটাররা সফল হয়েছেন ক্রিজের ডেপথটাকে ব্যবহার করে তারপর তারা সফল হয়েছেন, বিকজ আজকে তানজিদকে যখন স্ট্রাগল করতে দেখা গিয়েছিল ওই জায়গাটা থেকে, তখনই মনে হয় তারা অ্যান্টিসিপেট করতে পেরেছিলেন যে আমাদেরকে ক্রিজের ডেপথটাকে ব্যবহার করতে হবে। তানজিদ তামিমের যে স্ট্রাগলটা আজকে ছিল, যেটা সত্যিকারের অর্থে তানজিদ শটগুলোকে এক্সিকিউট করতে গিয়ে অনেক সময় ট্রাই করছিলেন, পারছিলেন না, এটা আমার কাছে মনে হচ্ছিল যে তানজিদ ভালো মতো অ্যাডজাস্টমেন্টটা করতে পারেন নাই। তাওহিদ এই বিষয়টা দেখেছেন, বুঝেছেন এবং আজকের দিনের উইকেট অনুযায়ী তিনি যে কাজটা করেছেন যে ক্রিজের ডেপথটাকে ব্যবহার করে তারপর ব্যাটিং করেছেন, ওয়েটিং গেম খেলেছেন, ওয়েট করেছেন টিল দ্য লাস্ট এন্ড এবং তিনি জাস্ট আন্ডার হিজ আইস তিনি বলগুলোকে নেগোশিয়েট করেছেন। ইভেন আপনি যদি শামীম পাটোয়ারিকেও লক্ষ্য করে দেখেন, শামীম পাটোয়ারিও কিন্তু যখন থেকে ব্যাটিং করতে নেমেছেন তিনি কিন্তু ক্রিজের ডেপথটাকে ব্যবহার করে তারপর ব্যাটিং করছিলেন। একটা ছক্কা তিনি মেরেছিলেন মিড উইকেট অঞ্চলে, সেটার মধ্যে খেয়াল করে দেখবেন যে ব্যাটিং ক্রিজের চাইতে পেছনে দাঁড়িয়ে তিনি ব্যাটিং করছেন। সাইড অ্যাঙ্গেল ভিউ থেকে আরও একবার দেখানো হয়েছিল, সেখানেও কিন্তু দেখানো হচ্ছিল যে শামীম পাটোয়ারি তিনি ক্রিজের ডেপথটাকে ব্যবহার করে ব্যাটিং করছিলেন। ইভেন শুধুমাত্র তানজিদ না, আমরা লিটনকেও দেখেছি কিন্তু ক্রিজের ডেপথটাকে ব্যবহার না করার জন্য লিটনও কিন্তু স্ট্রাগল করেছেন। যে বলটায় তিনি আউট হয়েছেন সেখানেও ক্রিজের ডেপথটাকে লিটন কুমার দাস ঠিকঠাক মতো ব্যবহার করতে পারেন নাই দেখে বলটা লো হয়েছে, তিনি আলটিমেটলি সেই জায়গাটায় আউট হয়ে গেছেন। তাওহিদের ব্যাটিং দিয়ে অ্যানালাইসিসটা শুরু করি। সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার যেটা ছিল সেটা হচ্ছে 51 রানের ইনিংসে 25 রান তাওহিদ হৃদয় নিয়েছেন দৌড়ে এবং এর মধ্যে 4টা ডাবল নিয়েছেন, অর্থাৎ 4টা 2 নিয়েছেন। একটা বিষয় খেয়াল করে দেখবেন যে ইনিশিয়ালি তাওহিদ যে কাজটা করার চেষ্টা করেছেন সেটা হচ্ছে উইকেটের নেচারটাকে বুঝে একটু পেছনে, অর্থাৎ একটু ডেপথটাকে ব্যবহার করে ব্যাটিং করছিলেন এবং জাস্ট স্লো পুশ করছিলেন। আর নিউজিল্যান্ড একটা অ্যাডভান্টেজও তাওহিদকে প্রদান করেছিল, সেই অ্যাডভান্টেজটা হচ্ছিল সিঙ্গেলটাকে অ্যালাউ করে দিচ্ছিল। এখন তাওহিদের একটা ব্যাপার হয় কি যে তাওহিদের যখন আপনি সিঙ্গেলটাকে ব্লক করে দিবেন তখন তিনি অনেক বেশি মাত্রায় প্রেসারে পড়ে যান এবং পরবর্তী সময় দেখা যায় যে তখন আর সেট তো হতে পারেন না, তখন একটা রাশ শট খেলতে গিয়ে বা ফ্যান্সি শট খেলতে গিয়ে আউট হয়ে যান। আজকে একটা বিষয় আমার কাছে মনে হয়েছে যে নিউজিল্যান্ড একেবারে ফ্রম দ্য ভেরি বিগিনিং খেয়াল করে দেখবেন সিঙ্গেলটা তার জন্য অ্যালাউ করে দিচ্ছিল এবং এইটা নিউজিল্যান্ড একটা সুইসাইডাল অ্যাপ্রোচ করেছে। কারণ তাওহিদকে আপনি যখন একবার সিঙ্গেলটা অ্যালাউ করে দিবেন তিনি যখন সেট হতে পারবেন, তারপর যখন তিনি সেট হওয়ার পর উইকেটের কন্ডিশন বোঝার পর শর্টস খেলবেন তখন কিন্তু তাকে আসলে থামানো যায় না এবং তিনি এইভাবেই বড় ইনিংসগুলো খেলে থাকেন। খেয়াল করবেন মিড উইকেটে আস্তে করে পুশ করে তাওহিদ 2 নিচ্ছিলেন, মিড উইকেটে শর্ট মিড উইকেটে কোনো ফিল্ডার ছিল না, কাভারের যে অঞ্চলটা ইনার সার্কেলের ভেতর সেখানে আস্তে করে পুশ করে সিঙ্গেল নিচ্ছিলেন। সো দ্য অ্যান্টিসিপেশন ওয়াজ ভেরি রাইট বাই তাওহিদ হৃদয় এবং এক্সিকিউশনটাও খুব ভালো। এখন ডেফিনেটলি অপোনেন্ট যখন আপনাকে অ্যাডভান্টেজটা দিয়েছে আপনি তখন সেটার বেস্ট ইউজটা করবেন। ইটস গুড টু সি যে তাওহিদ হৃদয় ইনিশিয়ালি কোনো ফ্যান্সি শট খেলতে যান নাই, জাস্ট যখন লুজ বল পেয়েছেন তখন তিনি মেরেছেন, তার আগে তিনি সেট হওয়ার চেষ্টা করেছেন এবং সেট হওয়ার জন্য 2টা পদ্ধতি অ্যাপ্লাই করেছেন। প্রথমত ক্রিজের ডেপথটাকে ব্যবহার করেছেন, কোনো প্রকার ফ্যান্সি শট খেলেন নাই, জাস্ট অ্যাট দ্য লাস্ট মোমেন্ট বলগুলোকে পুশ করে সেট হয়েছেন এবং নিউজিল্যান্ড যে অ্যাডভান্টেজটা তাকে প্রদান করেছে সেটা হচ্ছে ইনার সার্কেলের রিংয়ের ভেতরে তাকে ফিল্ডার ওইরকমভাবে রাখে নাই, দ্যাটস ওয়াই সিঙ্গেল ক্যারি করাটা তার জন্য ইজি ছিল বা সিঙ্গেল তার জন্য ওপেন করে দিয়ে রেখেছিল। এই অ্যাডভান্টেজটা তাওহিদ হৃদয় কিন্তু খুব ভালো মতো নিয়েছে। দিস ইজ ভেরি গুড প্রেজেন্স অফ মাইন্ড। আপনি যদি আমাকে টেকনিক্যাল জায়গা থেকে অ্যানালাইসিস করতে পারেন আমি এই কথাটাই বলবো যে ওয়ানডে ফরম্যাটে যে বিষয়টা প্রবলেমটা আমরা দেখছিলাম সেটা হচ্ছে তাওহিদের জন্য ইনার সার্কেলের ভেতরে সিঙ্গেলটাকে লক করে দেওয়া হয়েছে, সিঙ্গেলটা ব্লক করে দেওয়া, তিনি ওই জায়গাটায় পুশ করছেন বল একদম ফিল্ডার কাজ বরাবর। কিন্তু এই ম্যাচে যে বিষয়টা ঘটেছে সিঙ্গেলটা অ্যালাউ করা হয়েছে এবং তাওহিদ মেড দ্য বেস্ট ইউজ অফ ইট এবং সেই যে মেড দ্য বেস্ট ইউজ অফ ইট এটার মাধ্যমে কিন্তু ইনিংসটাকে প্রোগ্রেস করেছেন। আফটার দ্যাট তিনি তো যখন লুজ ডেলিভারি পেয়েছেন সেগুলোকে মেরেছেন। দেখেন এরকম 51 রানের একটা ইনিংসে 3টা 6 মেরেছেন এবং গুড টু সি যে স্পিনার যখন এসেছে তাওহিদ অ্যাটেম্পটেড দ্য সুইপ শটস, কারণ ইন রিসেন্ট টাইমস আমরা তাওহিদের যে বিষয়টা দেখেছিলাম যে সুইপ শট তিনি অ্যাটেম্পটই করছিলেন না, মানে তার যে গোন শট সেটা অ্যাটেম্পটই করছিলেন না। ইটস সদিক আজকে সুইপ শট করেছেন, ইভেন যে শটটা তিনি স্ট্রেট ডাউন দ্য গ্রাউন্ড শট খেলেছেন এটা দেখেও খুব ভালো লেগেছে। সব কিছু মিলে আমার কাছে মনে হয় যে তিনি ইনিংসটাকে যেভাবে প্রোগ্রেস করেছেন হি শুড গেট দ্য ফুল মার্কস।
বাংলাদেশের এই ব্যাটিং লাইন আপে 4 নম্বর পজিশনে পারভেজ ইমনকে রাখাটা আমার কাছে মনে হয় যে ইটস আ ব্লেসিং। কেন? মিডল অর্ডারে যখন একটা লেফট হ্যান্ড রাইট হ্যান্ড কম্বিনেশন বিরাজ করছে, অপোনেন্ট টিমের জন্য কিন্তু এটা একটা প্রেশার যে আফটার এভরি সিঙ্গলস দে হ্যাভ টু জাস্ট রিডেকোরেট দ্য ফিল্ড সেট আপ, এটা যেমন একটা বিষয়। দ্বিতীয়ত বোলারদেরও কিন্তু দে হ্যাড টু ফ্রিকুয়েন্টলি চেঞ্জ দ্য অ্যাঙ্গেল অফ দেয়ার ডেলিভারিজ। অর্থাৎ ইস সৌদি যখন বোলিং করছেন, আমরা জানি যে রাইট আর্ম লেগ ব্রেক বোলারের জন্য লেফট হ্যান্ডেড ব্যাটার কিন্তু কোয়াইট ইজিয়ার টু নেগোশিয়েট, কারণ এভরি টাইম দ্য বল ইজ কামিং টুয়ার্ডস হিম। আরেকটা বিষয় হচ্ছে পেস বোলারকেও তার অ্যাঙ্গেল চেঞ্জ করতে হচ্ছে, অ্যারাউন্ড দ্য উইকেট আসতে হচ্ছে, যেটা হয়তো বা পেস বোলারদের জন্য স্বভাবজাত অ্যাঙ্গেলের জায়গা না। বাবা, এত এনার্জি কই পাও? এই পাওয়ার চুমুকে অ্যাকশন। সো এই জায়গাটায় কিন্তু একটা অ্যাডভান্টেজ বাংলাদেশ তাদের লাইন আপে পারভেজ ইমনকে 4 নম্বর পজিশনে সেট করার কারণে একটা বড় ধরনের অ্যাডভান্টেজটা পেয়েছে। শামীম পাটোয়ারি আমার কাছে মনে হয় যে ইট ওয়াজ আ হেল অফ ইনিংস। ডেফিনেটলি দ্য নো লুক শট হি প্লেড, আমার কাছে মনে হয় যে দ্য অ্যান্টিসিপেশন, দ্য ব্যাট সুইং এবং দ্য এক্সিকিউশন ওভারঅল ইট ওয়াজ ট্রেমেন্ডাস। এবং শেষের দিকে যে ফিনিশিংটা, ইটস গুড টু হ্যাভ আ ব্যাটার লাইক শামীম পাটোয়ারি ব্যাক ইন দ্য সাইড, এবং এক্সিকিউশনটা ওয়াজ ভেরি মাচ পারফেক্ট। তানজিদ তামিমের ব্যাপারে যেটা বলবো সেটা হচ্ছে, তানজিদ তামিমের এই ইনিংসের দুইটা ফেজ ছিল। একটা ফেজ আমার কাছে পছন্দ হয়েছে, আরেকটা ফেজ আমার কাছে পছন্দ হয়নি। ইনফ্যাক্ট 3টা ফেজ ছিল। প্রথম যে ফেজটা আমি বলবো যে প্রথম 6টা বল যখন তানজিদ তামিম ফেস করেছেন, হি ওয়েন্ট টু প্লে দ্য ফ্যান্সি শটস। আমরা জানি যে তানজিদ তামিম বড় টার্গেটে ভালো করতে পারেন না, ছোট টার্গেটে ভালো করেন। ছোট টার্গেটে ভালো তিনি ওইভাবেই করেন যে যখন তিনি ক্রিজে একটু সময়টা নেন। আমরা জানি যে এর আগেও লাস্ট ওয়ানডেটাতে তিনি যখন ভালো খেলেছিলেন, তখন আমরা একটা কথা বলেছিলাম যে 27 নম্বর বলে গিয়ে তানজিদ তামিম প্রথম ওভার বাউন্ডারি মেরেছিলেন। ছোট টার্গেটে তিনি এইভাবেই অ্যাপ্রোচ করেন, কিন্তু বড় টার্গেটে তিনি দেখা যায় অনেক বেশি মাত্রা ফ্যান্সি শট খেলতে চান। আজকে প্রথম 6টা বল হি ট্রাই টু ডু সাম ফ্যান্সি শটস, বাট এক্সিকিউশন ওয়াজ নট পারফেক্ট। ব্যাটে বলা হয় একবার কিন্তু আউট হয়ে যাচ্ছিলেন, থার্ড ম্যানে একটা ক্যাচ কিন্তু দিয়ে ফেলছিলেন। আজকেও কিন্তু একদম প্রথম ওভারের মধ্যে তিনি তার উইকেটের পতনটা ঘটাতেন। তারপরে একটা ফেজ আসলো যখন তিনি ফ্লিক করে সিঙ্গেল নিচ্ছেন, একটু সময় ক্ষেপণ করার চেষ্টা করছেন। এই যে সময়টা নিচ্ছেন, আমার কাছে মনে হচ্ছে দ্যাট ইজ দ্য পারফেক্ট এক্সাম্পল টু প্লে হাউ টু অ্যাঙ্কার ইউর ইনিংস এবং হাউ টু বিল্ড ইউর ইনিংস। তবে সমস্যার জায়গা যেটা হয়েছে সেটা হচ্ছে যে একটা পর্যায়ে সেট হওয়ার পরে তারপরে যে এক্সেলারেশনটা করতে হবে, সেই জায়গাটায় তার ব্যর্থতা আমি বলবো যে ফিনিশিংটা তিনি দিতে পারেন না বা এক্সেলারেশনটা করতে পারেন নাই। ছোট টার্গেটে অন্যান্য সময় যখন ব্যাটিং করেন, এই যে একটা ফেজ যখন তিনি বলটাকে ঠিকমতো দেখে পার করে দেন, আফটার দ্যাট তিনি যখন শট খেলেন ওইটা কানেক্ট করতে পারেন, বাট আজকে কোনোভাবেই তিনি কানেক্ট করতে পারছিলেন না। এবং আমার কাছে যেটা মনে হয় যে নিউজিল্যান্ডের বোলাররা তাকে পুরোপুরি টাফ টাইম দিয়েছেন। উইকেটের অ্যাডজাস্টমেন্টেরও একটা ব্যাপার ছিল যেটা তানজিদ তামিম করতে পারেন না। এটা পুরোপুরি বলতে হবে তানজিদ তামিমের আজকের দিনে ইট ওয়াজ নট আ গুড ডে। বাট সেকেন্ড ফেজে যে অ্যাপ্রোচটা তিনি নিয়েছিলেন, ফ্লিক করে সিঙ্গেল নেওয়া কিংবা ড্রাইভ করে ব্যাক টু ব্যাক দুই নিয়েছিলেন, আমার কাছে মনে হয় যে দ্যাট ওয়াজ দ্য রাইট অ্যাপ্রোচ। বাট যে সময়টায় ওয়েন ইট ওয়াজ হাই টাইম টু এক্সপ্লোরেট দ্য রান, ওইটা তানজিদ তামিম পারেননি, এটা তার ব্যর্থতা বলে ধরে নিতেই হবে। বাট আদারওয়াইজ আমার কাছে মনে হয় যে আপনি যখন বড় টার্গেটও চেজ করছেন, তখনও আপনার এই যে সেকেন্ড ফেজে যে অ্যাপ্রোচটা তিনি করেছেন, ওই অ্যাপ্রোচটাই আসলে খুব গুরুত্বপূর্ণ। এখন এক্সিকিউশন পার্টটা দ্যাটস আ ডিফারেন্ট থিং, যে আজকের এই দিনটাতে তার এক্সিকিউশনটা হয় নাই। বোলিং পয়েন্ট অফ ভিউ থেকে আমি বলবো রিশাদ ওইরকম একটা সময় ডেফিনেটলি ব্রিংিং আপ দ্য ব্রেক থ্রুস, ইট ওয়াজ রিয়েলি আ ব্লেসিং ফর বাংলাদেশ। এবং রিপন মন্ডল ডেথ ওভার্সে তিনি ভালো বোলিং করেছেন, ভালো এক্সিকিউশন। সাম্প্রতিক সময় ডেথ ওভার্সে মোস্তাফিজ বাদে এরকম এক্সিকিউশনটা ডেথ ওভার্সে আসলে খুব বেশি বোলারকে করতে দেখা যায় নাই। সো ইট ওয়াজ রিয়েলি গুড টু সি রিপন মন্ডল ওইভাবে তিনি বোলিং করেছেন। তানজিম সাকিব কিছুটা টাফ টাইম গেছে টি-20 ক্রিকেটে। আমার মনে হয় শরীফুল, তানজিম সাকিব অ্যাপার্ট ফ্রম প্রোভাইডিং some rooms to the batting side, otherwise they did good. যেটা হয় টি-20 ক্রিকেটে when batters are very much attacking in nature, ওই সময়টা তো ডেফিনেটলি আপনি কিছু রান কনসিড করবেন। বাট দিন শেষে বাংলাদেশ রানের রাশটাকে টেনে ধরতে সক্ষম হয়েছিল বাই দ্য গ্রেস অফ রিশাদ হোসাইন, দ্যাটস আ ভেরি গুড থিং। এবং সেই সঙ্গে রিপন মন্ডলের ডেথ ওভার্সের বোলিং আমি বলবো যে সেটা খুবই প্রশংসনীয় একটা ব্যাপার ছিল। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই, লিখে পাঠাবেন।